কি জানি বলছিলি, আমার ইজ্জতের বেলুন আকাশে উড়াবি? তাহলে এবার দেখ তোদের ইজ্জতের আমি কি উড়াই, কোথায় উড়াই। বলেই শুভ্র ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে গর্জন করল। ঈশান, বস তোমাকে আদেশ করছে এই মুহূর্তে দুইজনের প্যান্ট খোলো। যদি না খোলো তাহলে আজ রাতে তোমার নিজের প্যান্ট তোমার ফ্ল্যাটের সামনে পতাকার মতো ঝুলবে। রিফাত নিচ থেকে ধস্তাধস্তি করতে করতে আর্তনাদ করে উঠল। আরে শালা স্যার বলছি। শুভ্রকে আরও শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চিপে বলল, তোদের প্যান্ট না খুলে আজ আমি ছাড়ছি না। ঈশান, 3 সেকেন্ড সময় দিলাম। মনে রেখো, আজ যদি ওদের প্যান্ট না খোলো তবে তোমার নিজের প্যান্ট খোলা নিশ্চিত। ঈশান মহা বিপদে পড়ে গেল। একদিকে শুভ্রর ভয়, অন্যদিকে ওদের দুজনের প্যান্ট খোলার লজ্জা, সব মিলিয়ে সে এখন অথই জালে। ভয়ে কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে এগিয়ে এলো। রিফাত আর তুর্য পরিস্থিতির বেগতিক দেখে চিৎকার শুরু করলো। বাচ্চাও। রিফাত অনেক চেষ্টা করল শুভ্রর ইস্পাতের মতন শক্ত বাহু থেকে মুক্ত হতে, কিন্তু শুভ্র এমনভাবে চেপে ধরেছে যে নড়ারও উপায় নেই। রিফাত হাঁপাতে হাঁপাতে অনেক করে বলল, ভাই তুই কি খাস? মানুষের শরীরে এত শক্তি থাকে কিভাবে? আমার তো এখন রিদির জন্য চিন্তা হচ্ছে। বেচারি রিদি, এত শক্তি সে আদৌ লোড নিতে পারবে তো? চুপ কর শালা লজ্জা। রীতি ধীর পায়ে শুভ্র রেখে যাওয়া ব্যাগটির সামনে গিয়ে দাঁড়ালো। তার হৃৎপিণ্ডটা তখন কিছুটা দ্রুত গতিতে চলছে। ঠিক কি আছে এর ভিতর? আলতো করে ব্যাগটি খুলতেই তার চোখজোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ব্যাগের ভেতরে পরম মমতায় ভাঁজ করে রাখা একটি গাঢ় সবুজ রঙের শাড়ি, সাথে মানানসই সবুজ কাচের চুড়ি, সাদা পাথরের চিকন কাজ করা ঝুমকো, আর এক পাতা কালো রঙের ক্লিপ। জিনিসগুলো হাতে তুলে নিতেই রীতির গলায় যেন ভাষা আটকে গেল। শাড়িটার কোমল কাপড় সে দুই হাতে পরখ করে দেখল, যেন এর প্রতিটি সুতোর বুননে মিশে আছে শুভ্রর কোনো না বলা কথা। মনে পড়ে গেল গতরাতে সেই কথোপকথন। শুভ্র খুব স্বাভাবিক গলায় জানতে চেয়েছিল তার কাছে কোনো সবুজ শাড়ি আছে কিনা। হৃদির ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে শাড়িটি বুকের কাছে টেনে জড়িয়ে ধরল, যেন শুভ্রর উপস্থিতির উষ্ণতাটুকু সে অনুভব করতে চাইছে। বিকেল গড়িয়ে পড়লে সাহেরা চৌধুরী নিজের হাতে হৃদিকে শাড়িটি পরিয়ে সাজিয়ে দিলেন। শাড়ির ভাঁজে হৃদির শরীরের গড়ন যেন এক নতুন লাবণ্য পেয়েছে। সে নিজের সাজটা নিজেই সম্পন্ন করল। চুলগুলো ব্লাস্ট করে ছেড়ে দিতেই তার রেশমের ঝর্ণার মতো নেমে এলো একদম হাঁটু পর্যন্ত। এরপরে শুভ্রর দেওয়া সেই ঝুমকো আর সবুজ চুড়িগুলো পরে নিল। চুলে কালো ক্লিপগুলো দিয়ে এমনভাবে আটকে দিল যেন কোথাও কোনো চুল এলোমেলো না থাকে। শেষে চোখে গাঢ় কাজল আর ঠোঁটের হালকা লিপস্টিকের ছোঁয়ায় সে যখন আয়নার সামনে দাঁড়ালো, এক মুহূর্তের জন্য রীতি নিজের দিকে তাকিয়ে রইল। আয়নায় প্রতিফলিত প্রতিচ্ছবিটা যেন অচেনা, এতটা মায়াবী আর উজ্জ্বল রীতি নিজেকে আগে কখনো দেখেনি। শুভ্রের দেয়া এই উপহার আর তার নতুন এই রূপ যেন আজকের বিকেলটাকে এক বিশেষ অর্থ দিয়ে গেল। হৃদের রুমের নিস্তব্ধতায় শুভ্রর অপেক্ষায় বসেছিল। বুকের ভেতরটা কেমন জানি ধুকপুক করছে, সময় যেন কাটছিলই না। হঠাৎ নিচ থেকে পরিচিত গাড়ির ইঞ্জিনের শব্দ কানে আসতেই তার প্রাণ চঞ্চল হয়ে উঠল। তাড়াহুড়ো করে ব্যালকনিতে এসে সে নিচে তাকালো, কিন্তু পরক্ষণেই তার চোখের উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়ে গেল। গাড়িটি শুভ্রর ঠিকই, কিন্তু চালকের আসনে বসে আছে ঈশান। গাড়ি থেকে নামলো শুভ্রা, অর্থাৎ শুভ্র আসেনি। শুভ্রা ঘরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় সেরে সরাসরি হৃদের রুমে চলে এলো। হৃদিকে না পেয়ে সে বারান্দার দিকে এগিয়ে গিয়ে যা দেখলো তাতে থমকে দাঁড়ালো। পরনে সবুজ শাড়ি, খোলা চুল আর স্নিগ্ধ সাজে হৃদিকে যেন এক অপার্থিব মায়াবী লাগছে। শুভ্রা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপরে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, রিবা, তোকে যা লাগছে না বিশ্বাস করবি না, তোকে আজ অসাধারণ সুন্দর দেখাচ্ছে। শুভ্রার প্রশংসা শুনে হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল, তবে তার মন পড়ে রইল নিচে। আর চোখে সে বারবার গাড়ির দিকে তাকাচ্ছে, তার চোখ দুটি যেন ব্যাকুল হয়ে একজনকেই খুঁজছে। হৃদির এই লুকোচুরি চাহনি শুভ্রার বুঝতে বাকি রইল না। সে মুচকি হেসে হৃদির কাঁধে হাত রেখে বলল, হয়েছে, থাক, ভাইয়াকে আর খুঁজতে হবে না, চল আমার সাথে।
হৃদি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কোথায়? শুভ্রা রহস্যময় হেসে বলল। গেলেই দেখতে পাবি, চল। শুভ্রা আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে হৃদিকে টেনে নিয়ে সোজা নিচে নেমে এলো এবং তাদের সাথে গাড়িতে উঠে বসলো। ঈশান ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিল। হৃদিকে দেখে ঈশানের চোখ ধাঁধিয়ে গেল। সে গাড়ির লুকিং গ্লাসে হৃদির দিকে তাকিয়ে প্রশংসা করে বলল, আরে বাহ ম্যাম, আজকে তো আপনাকে দারুণ সুন্দর লাগছে। হৃদি সামান্য লজ্জা পেলেও নিজেকে সামলে নিল। সে ঈশানের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আপনার ম্যামকে? আমি ম্যাম নই। বোন ডাকতে চাইলে ডাকবেন, নয়তো ডাকার দরকার নেই। ঈশান একটা বাঁকা হাসি হাসল। আয়নায় হৃদির দিকে একবার তাকিয়ে বলল, ওকে ওকে, বোনই ডাকবো। এখন রাগ করো না, তবে মনটা একটু খারাপ মনে হচ্ছে, তাই না? হৃদি খানিকটা হকচকিয়ে গিয়ে বলল। এ কথা কেন বলছেন? পাশ থেকে শুভ্রা রহস্যময় হেসে উত্তর দিল, কারণটা খুব সহজ। আমার ভাইয়া তো আসেনি, আর সত্যি বলতে ভাইয়া আসবেও না, আর আসলেও আজ তো কেউ খুঁজে পাবে না। হৃদি ভ্রু কুচকে অবাক হয়ে তাকালো। মানে? শুভ্রা এবার ঝুড়ি থেকে আসল খবরটা বের করলো। মানে এটাই, আমরা সবাই ভাইয়াকে বলেছিলাম ট্রিট দিতে, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর জানতে পারলাম ভাইয়া আজ তোকে বিকেলেই কোথাও নিয়ে বের হওয়ার প্ল্যান করেছে। ব্যাস, সুযোগ বুঝে আমি আর ঈশান মিলে ভাইয়ার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে ভাইয়া তোদের বাসায় গিয়ে তোকে না পায়। শুভ্রার এই পরিকল্পনার কথা শুনে ঈশানের পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। সে স্টিয়ারিংয়ে হাত রেখে হাসতে হাসতে শেষ। অন্যদিকে হৃদি পরিস্থিতি বুঝতে পেরে রীতিমতো ঢোক গিলতে লাগলো। মানে এসব কি বলছিস তোরা? গাড়ি থাম, আমি নামবো। শুভ্রা হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, কেন? ভাইয়াকে ছাড়া বুঝে একটা মুহূর্ত ভালো লাগে না? হৃদি গাল ফুলিয়ে অভিমানে তাকিয়ে রইল। তার এই লাজুক অথচ অভিমানী চেহারা দেখে শুভ্রা আরও মজা পেল। হৃদি ফিসফিস করে বলল, বুঝিসই যখন, তাহলে আমায় এভাবে নিয়ে আসলি কেন? শুভ্রা খিলখিল করে হেসে উঠল। নিয়ে আসলাম এই কারণে, যাতে তোকে না পেয়ে ভাইয়া পাগলের মতো আমাদের খোঁজে, আর শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাদের ট্রিট দেয়। হৃদি অবাক হয়ে জানতে চাইল, এতে আমার সাথে সম্পর্ক কি? সামনে থেকে ঈশান গাড়ির গতি সামান্য কমিয়ে আয়নায় চোখ রেখে বলল, সম্পর্কটা অনেক গভীর বোন। বসের একমাত্র দুর্বলতা তো তুমি, আর তোমাকে চোখের সামনে না পেলে বসের মাথা যে ঠিক থাকবে না সেটা আমরা জানি। আর সেই সুযোগেই বসের কাছ থেকে কাঙ্ক্ষিত ট্রিটটা আদায় করে নেব। হৃদি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলল। কাজটা কি করতেই হবে? শুভ্রা দৃঢ় গলায় উত্তর দিল। হ্যাঁ রে, করতেই হবে। এখন একদম চুপচাপ বসে থাক। হৃদি আর কথা বাড়ালো না। মন খারাপ করে জানলার কাছে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েক মিনিট আগেও যে মনটা ফুরফুরে ছিল, মুহূর্তের মধ্যে তা যেন ভারী হয়ে এলো। শুভ্রর সাথে দেখা না হওয়ার অভিমানে তার চোখের কোণায় চিকচিক করে উঠল এক বিন্দু জল। ঈশান লুকিং গ্লাসে হৃদির বিষণ্ণ মুখটা দেখে মুচকি হাসল। আর পেছনের সিটে বসা শুভ্রা ঈশানকে উদ্দেশ্য করে একটি লাইক ইশারা করল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়ি এসে থামল পাহাড়ের পাদদেশে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল পাহাড়ের বুক চিরে বয়ে আসা মৃদু বাতাসের শব্দ। তারা 3 জন গাড়ি থেকে নামলো। হৃদি অবাক হয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখল। তারপরে ফ্যাকাশে মুখে শুভ্রাতের দিকে তাকিয়ে বলল, এই পাহাড়ের নির্জন জায়গায় কেন নিয়ে এসেছিস? ঈশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। বুকে 2 হাত ভাঁজ করে বাঁকা হেসে বলল, আমাদের কাজ এখানেই শেষ রিদি। এখন বাকিটুকু তোমার। চুপচাপ সামনের পথ ধরে হাঁটতে থাকো, সামনে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হৃদি ভ্রু কুচকে ইতস্তত গলায় বলল। সারপ্রাইজ মানে? শুভ্রা একটু এগিয়ে এসে হৃদির কাঁধে হাত রেখে বলল, এত মানে করিস কেন? একবার গিয়ে দেখলে তো পারিস কি সারপ্রাইজ। ঈশান রহস্যময় হাসিতে চোখ টিপে চোখ করল। এবার চোখটা বন্ধ করো আর নিশ্চিন্তে হেঁটে চলে যাও। রীতি আর বিরক্তি করল না। শাড়ির কুচি আলতোভাবে ধরে সে পাথরে পথ পেয়ে সামনের দিকে এগিয়ে চলল। সবুজ শাড়ির আঁচল পাহাড়ের হাওয়াতে দুলছে, যেন পাহাড়ের গায়ে এক টুকরো বনলতা হেঁটে যাচ্ছে। শুভ্রা ঈশানের পাশে এসে দাঁড়ালো। দুজনে মিলে তাকিয়ে রইল হৃদির চলে যাওয়ার পথের দিকে। শুভ্রা মৃদু স্বরে বলল, ঈশান ভাইয়া, এই মুহূর্তটা আসলেই খুব সুন্দর, তাই না? ঈশান আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। শান্ত গলায় সে উত্তর দিল,
সুন্দর বলে ভুল হবে, এই এক কথায় অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই সৌভাগ্য সবার হয় না। যারা ভালোবাসা পরাজয় মেনে নেয় তাদের জন্য এই সৌভাগ্যতা। বাতাসটা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। শুভ্রা আনমনে ঈশানের দিকে তাকালো। পাহাড়ের ঝোড়ো হাওয়া তার চুলে জট পাকিয়ে দিচ্ছে। শুভ্রা হঠাৎ বলে ফেলল, ঈশান ভাইয়া, আমি না কাউকে ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসি না, অসম্ভব ভালোবাসি। ঈশানের হাসি মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো স্থির হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। মনে হলো দম বন্ধ হয়ে আসছে। সে আড়ষ্ট গলায় শুভ্রার দিকে তাকালো। মেয়েটি সামনের পাহাড়ের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে এক মিষ্টি আভা। ঈশান আর কোনো প্রশ্ন করতে পারল না। তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কিছুটা সময় কেটে গেল ভারী নীরবতায়। শুভ্রা ঈশানের নীরবতা দেখে কিছুটা কৌতুক করে বলল, চুপ করে আছেন যে, মন খারাপ? ঈশান নিজেকে সামলে নিল। সে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আরে না, একদম না, এমনি একটু ভাবছিলাম। হঠাৎ শুভ্রা বায়না ধরে বসল। ঈশান ভাইয়া, এই পরিবেশটা এত সুন্দর, একটা গান শোনাবেন? গাড়িতে গিটার আছে, আমি আসার সময় সেটা নিয়ে এসেছি। ঈশান হাসল, কিন্তু বিনয়ের সাথে বলল, আমি তো খুব একটা ভালো গান জানি না শুভ্রা। মিথ্যা কথা, আপনি গান পারেন আমি জানি। হ্যাঁ না, সত্যি বলছি, আমি একদমই পারি না। শুভ্রা গাল ফুলিয়ে অভিমানে মুখ ঘুরিয়ে নিল। ওকে গান গাইতে হবে না। বলেই সে পাহাড়ের ঢালের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঝোপের পাশে রঙিন প্রজাপতি দেখে সে থমকে দাঁড়ালো। আলোতে আলতো করে হাতটা বাড়াতেই প্রজাপতিটা উড়ে এসে বসলো তার আঙুলের ডগায়। শুভ্রার দুই চোখে তখন আনন্দের ঝিলিক। সেই আনন্দের মাঝেই হঠাৎ বাতাসে গিটারের টুংটাং সুর ভেসে এলো। সে চমকে পিছনে ফিরে তাকালো, দেখলো ঈশান গাড়ির সাথে হেলা দিয়ে চোখ বন্ধ করে পরম মমতায় গিটার বাজাচ্ছে। গিটারের সেই সুরের মূর্ছনায় বাতাসের হিল্লোলে মিশে ঈশানের পুরুষালী মায়াবী কণ্ঠস্বর শুভ্রার কানে আছড়ে পড়ল। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখব আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়। অভিমানী মন আমার চাই তোকে বারে বার, অভিমানী মন আমার চাই তোকে বারে বার। তাই বলি আয় রে ছুটে আয়, তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনায়। অভিমানী মন আমার চাই তোকে বারে বার, অভিমানী মন আমার চাই তোকে বারে বার। তাই বলি আয় রে ছুটে আয়। হৃদি পাহাড়ের বিস্তীর্ণ সেই মাঠের দিকে পা বাড়ালো। ঠিক মাঝখানে পৌঁছাতেই তার প্রতিটি পদক্ষেপ যেন জমে গেল। সামনে শুভ্র দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিঠটা হৃদির দিকে। সে আপন মনে আকাশে ঘুড়ি ওড়াচ্ছে। শুভ্রর আজকের এই রূপ আগে কখনো দেখেনি হৃদি। সাদা ধপধপে শার্ট, ফিটিং কালো প্যান্ট আর পায়ে সাদা স্নিকার্স, মাথায় একটা স্টাইলিশ ব্যান্ডানা জড়ানো, যার জন্য ঠিক তাকে 18-19 বছরের কোনো টকবকে তরুণ প্রেমিকের মতো লাগছে। হৃদির মনের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। ভাষা হারিয়ে সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের জড়তা কাটিয়ে হৃদি ধীরে ধীরে এগিয়ে গেল। নিচু গলায় ডাকল, শুভ্র ভাই। শুভ্র ঘড়ির সুতোয় টান দিয়ে পিছনে ফিরে তাকালো। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে হালকা গলায় বলল, বল। হৃদি শুভ্রর ঠিক পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে তখনও ঘোর কাটেনি। শুভ্রর হাতের ঘড়ির নাটাইটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি ঘুরে ওড়ান? জানতাম না তো। শুভ্র এক ভ্রু নাচিয়ে বাঁকা হাসল। শান্ত স্বরে বলল, শুধু কি ঘুড়ি ওড়াতেই দেখলি, আর কিছু দেখিসনি? হৃদি চার পাশটা একবার চোখ বুলিয়ে নিল। কোথাও বিশেষ কিছু চোখে পড়ল না।
সে কনফিউজড হয়ে বলল। মানে আর কি দেখবো? শুভ্রর মেজাজটা যেন এক নিমেষে খিচড়ে গেল। সে দাঁতে দাঁত চিপে বিড়বিড় করে উঠল। শালি কানি। হৃদি একটু বুক ফুলিয়ে বলল। আমি কি দেখিনি, বরং আপনি তো কিছুই দেখাননি। শুভ্র অবাক হয়ে পুরো কুচকে তাকালো। আমি কি দেখবো? কি দেখার কথা বলছিস? হৃদি অবলীলায় বলল। যা দেখার কথা তা কি আপনি এতক্ষণে দেখেছেন? কি দেখ? শুভ্র কথাটি শেষ করতে পারল না। তার দৃষ্টি মুহূর্তের মধ্যে হৃদির উপরে পড়ল। গাঢ় সবুজ শাড়ি, হাতে চুড়ির মৃদু শব্দ আর খোলা চুলের মায়াবী ঝর্ণা। হৃদিকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো অপার্থিব পরী। শুভ্র তার হাতের ঘড়ির নাটাইটা একপাশে ফেলে দিয়ে হৃদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। সে জানতো হৃদিকে সবুজ রঙে সুন্দর বানায়, কিন্তু আজকের এই রূপকল্প যে এতটা মোহনীয় হবে তা তার কল্পনারও বাইরে ছিল। শুভ্রের তীব্র এবং গভীর চাহনিতে হৃদি বেশ লজ্জা পেয়ে গেল। সে আড়ষ্টতা কাটাতে হালকা গলায় কেসে উঠল। শুভ্র তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল। জান, একটু দেখ না। হৃদি ভ্যাবাচাকা খেয়ে বলল। আজব, কি দেখবো আমি? শুভ্র মাথা চুলকে হাসল। আমার মাথা দেখবি? হৃদি সাথে সাথে শুভ্রের মাথার দিকে তাকালো। দেখলাম এখন। শুভ্র এবার কিছুটা অস্থির হয়ে বলল। প্লিজ জান, একটু ভালো করে দেখ, আশেপাশে ভালো করে খেয়াল কর। হৃদি চারিদিকে তাকালো। চারপাশ জুড়ে পাহাড়ের সবুজ গাছপালা, দূরে পাখির ডানা ঝাপটানো শব্দ আর দিগন্ত জোড়া খোলা আকাশ। সে হতাশ গলায় বলল। কই, এখানে তো শুধু প্রকৃতি ছাড়া আর কিছুই দেখছি না। শুভ্রর মুখটা অসহায় হয়ে এলো, যেন সে কোনো একটা বিশেষ মুহূর্তের অপেক্ষায় ছিল যা হৃদি ধরতে পারছে না। সে বলল। আমার দিকে তাকা। হৃদি শুভ্রের চোখের দিকে তাকাতেই সে ঘড়ির দিকে চোখের ইশারা করল। হৃদি সেই ইশারায় ঘড়ির সুতোর দিকে তাকাতেই তার মুখটা বিস্ময়ে হা হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল, যেন হৃৎপিণ্ডের ছদ্ম এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘড়ির গায়ে উজ্জ্বল রঙের স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা আই লাভ ইউ হৃদি। হৃদি খুশিতে আটখানা হয়ে শুভ্রের দিকে তাকাতেই তার হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। তার পাশে শুভ্র নেই। হৃদির দিক বিদিক তাকাতে লাগলো। লোকটা গেল কোথায়? তার ভাবনার জাল ছিঁড়ে পাহাড়ের চূড়া থেকে ভেসে এলো শুভ্রের গম্ভীর অথচ আবেগ মাখা কণ্ঠস্বর। ও হৃদি, এদিকে তাকা। হৃদি চমকে মাথা তুলে উপরের দিকে তাকাতেই তার দুই চোখ ছানা বড়া হয়ে গেল। শুভ্র দাঁড়িয়ে আছে পাহাড়ের একদম শেষ সীমানার খাঁজে, যেখানে এক পাক ফসকালেই গভীর খাদ। হৃদি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। আপনি ওখানে কেন? নেমে আসুন, পড়ে যাবেন তো। শুভ্র উপর থেকে অদ্ভুত শান্ত গলায় বলল। পড়ে মরে গেলে কোনো আফসোস নেই হৃদি। প্রকৃতির বিশালতার মাঝে নিজের ভালোবাসাকে সমর্পণ করতে গিয়ে যদি জীবনটা ছড়েই যায়, তবে আমি হব ইতিহাসের প্রথম ভালোবাসার শহীদ। হৃদি ভ্রুকুচকে অস্থির হয়ে বলল। মানে এসব কি পাগলামো করছেন? নেমে আসুন না প্লিজ, আমার খুব ভয় করছে। শুভ্র কোনো উত্তর দিল না। সে পাহাড়ের চূড়ায় দুই হাত পাখির ডানার মতন প্রসারিত করে দিল। চোখ দুটো শক্ত করে বুজে বুক ভরে এক রাশ হিমেল হাওয়া টেনে নিল সে। তারপরে আকাশ পাতাল কাঁপিয়ে এক অবিরাম সুরের মতো করে বলতে শুরু করলো। হে বিশাল পাহাড়, হে নিস্তব্ধ ঝোপঝাড়, হে বহমান নদী আর দূর আকাশ, তোমরা কি আজ আমার কথা শুনতে পাচ্ছ? মানুষ তো দামি উপহার আর চাক্কচিক্যের মোড়কে ভালোবাসা জাহির করে, কিন্তু আমি আজ তোমাদের বিশালতার সাক্ষী রেখে আমার মনের কথা বলবো। আজ আমি সাইফান শুভ্র চৌধুরী এই প্রকৃতির প্রতিটি ধূলি কণাকে সাক্ষী রেখে আমার ভালোবাসার ঘোষণা দিচ্ছি। শুভ্র একবার বুকের ভেতর থেকে জমানো সবটুকু আবেগ উগড়ে দিয়ে মাটির গভীরে যেন কাঁপন ধরিয়ে চিৎকার করে উঠল। আই লাভ ইউ হৃদি, আই লাভ ইউ সো মাচ। পাহাড়ের প্রতিধ্বনি হয়ে তার সেই ডাক বারবার আছড়ে পড়তে লাগলো উপত্যকায়। সে আবার চিৎকার করে উঠল। ভালোবাসি হৃদি, অনেক অনেক বেশি ভালোবাসি। তুই ছাড়া আমার এই অস্তিত্ব একটা মরুভূমির মতো। কখনো আমাকে ছেড়ে যাস না হৃদি। তোকে ছাড়া এই শুভ্রর পৃথিবীটা মুহূর্তে ধুলোয় মিশে যাবে। তুই আমার অক্সিজেন, আমার বেঁচে থাকার প্রতিটি কারণ। আমি তোকে ভালোবাসি কথাটা খুব ছোট, কিন্তু আমি তোকে ছাড়া বেঁচে থাকাটা বড় কঠিন। এই সত্যটা এর চেয়ে অনেক বড়।
তুই আমার রক্তে মিশে আছিস, আমার প্রতিটি চিন্তায় তোর দখল। তুই হারিয়ে গেলে আমি নিজেকেও খুঁজে পাবো না রিদি। তুই আমার হারানো পথ, তুই আমার পাওয়ার শেষ গন্তব্য। তুই না থাকলে আমি হয়তো থাকবো, কিন্তু সেই থাকা আর বেঁচে থাকা দুটোর মাঝে তখন যোজন যোজন দূরত্ব থাকবে।